তাহলে আমরা হচ্ছে আজকের আমাদের ডে লং সেশনের দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে হোয়াই ইউর কোডস গেট রং অ্যান্সার। সো বেসিক্যালি রং অ্যান্সার ইউজুয়ালি মিনস ইউর থিঙ্কিং ওয়াজ স্লাইটলি রং, নট ইউর সিনটেক্স। দ্যাট মিনস আপনি যেই কোডটা লিখছেন সেই কোড সিনটেক্সে কোনো ভুল নাই। আপনি যেই প্রবলেমটা সমাধানের ক্ষেত্রে যেই চিন্তা ভাবনা করছেন বা হচ্ছে যেই লজিকটা আপনি লিখছেন ওই লজিকে ভুল হয়েছে, নট অ্যাজ সিনটেক্স এরর। সিনট্যাক্স এরর একটা আলাদা জিনিস হয়, সেটা হচ্ছে আপনি যদি সি প্রোগ্রামে লেখেন, সি প্লাস প্লাসে লেখেন, তো পাইথন বা জাভা, কেউ অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও যদি ইউজ করেন, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার কিছু স্পেসিফিক সিনট্যাক্স এবং ফরম্যাট মেনটেন করেই লিখতে হয়। তো দেখা গেছে ওই ধরনের কোনো মিস্টেক নেই। এটা হচ্ছে আপনার লজিক্যাল অথবা আপনার যে সমাধানের জন্য যে থিঙ্কিং ছিল সেটার মিস্টেক। ওকে, সো আমাদের এই ক্লাসের জন্য আমরা হচ্ছে আগের মতো কিছু জিনিস আমরা বলবো, যে কিছু পয়েন্ট আমরা বলবো, যে পয়েন্টগুলো দিয়ে আমরা মূলত যদি রং অ্যান্সার হয় তাহলে আসলে কিভাবে আমরা ওইটাকে ঠিক করতে পারি বা কেন, কি কি রিজন হইতে পারে বেসিক্যালি। কারণ আমরা তো রং অ্যান্সার থেকে একসেপ্টেড পর্যন্ত তো নিতে হবে। তো নিতে হলে আমার তো বুঝতে হবে যে রং অ্যান্সারটা কেন হইলো, এটা তো আগে আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার জন্য আমাদের দেখি যে কি কি কারণে হইতে পারে, ওইসব কারণ ধরে ধরে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব তখন। তো প্রথম কারণ হচ্ছে কি, যে মিস ইন্টারপ্রেটিং দ্য প্রবলেম অর কনস্ট্রেন্টস। তো যেটা হইতে পারে যে আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট পড়ছেন এবং আপনি প্রবলেম স্টেটমেন্ট বুঝলেনও, কিন্তু যে প্রবলেমটা বানাইছে সে প্রবলেমটা লিখার সময় যেটা বুঝাইতে চাইছে, আপনি প্রবলেমটা পইড়া বুঝছেন ঠিকই কিন্তু অন্যটা বুঝছেন, তখন এটা একটা প্রবলেম হয়ে যাবে। তখন এই কারণে আপনার দেখা গেছে যে আপনি আপনি যেটা বুঝছেন ওই অনুযায়ী আপনি ব্রেক ডাউন করে কোড লিখে সাবমিট করলেন এবং তারপরে দেখলেন যে রং অ্যান্সার হইলো। তখন তো বলবেন আরে কি হইলো কি হইলো। তো দেখা গেছে এই কারণে যদি প্রবলেম স্টেটমেন্টটা আপনি কি বুঝাইতে চাইছে ওইটা কারেক্টলি বুঝতে হবে। যেমন এখানে আমি যদি বলি একটু এক্সাম্পল হিসাবে, যে প্রবলেম স্টেটমেন্টে বলছে, রাইট সাইডে যদি এক্সাম্পলের দিকে খেয়াল করেন এই পোর্শনটায়, যে সাম অনলি ইউনিক নাম্বারস। সো কেউ যদি প্রবলেমটা পড়ার সাথে সাথেই যে সাম অনলি ইউনিক নাম্বারস দিয়ে দিল, সে জাস্ট বিগিনার হিসাবে সে ইউনিক শব্দটা দ্বারা আসলে কি বোঝায় সে অত কিছু বুঝলো না। সে করলো কি, অ্যারের সাম দ্বারা প্রিন্ট করে দিল। এবং টেস্ট কেস যে ডেঞ্জারাস হয়, আমি ওইটার একটা উদাহরণ দিই যে টেস্ট কেস কেন ডেঞ্জারাস হতে পারে। তো দেখা গেছে আপনার এই প্রবলেম স্টেটমেন্টে টেস্ট কেসও দিচ্ছে কিছুটা এই টাইপের, যে টেস্ট কেস ওয়ান, টেস্ট ওয়ান আপনাকে ইনপুট দিল যে 1372। তো আপনি দেখলেন যে রেজাল্ট আউটপুটে এটা ইনপুট, এবং আউটপুটে দেখলেন যে 4 7 11 আর 2 13। তো 13। তো প্রশ্নে করছে যে ইউনিক কয়টা আছে, ইউনিক সাম চাইছে। আর আপনি করলেন কি, আপনি হচ্ছে আউট স্যাম্পল দেখে বুঝলেন যে আরে অ্যারের তো সাম প্রিন্ট করে দিলে হয়ে যাইতেছে। এই যে এটা একটা মিস ইন্টারপ্রেটিং হইতে পারে। তো এখানে একটা আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যদি এইরকম টেস্ট কেস আপনাকে নাও দিতে পারে আপনার স্যাম্পলে। তো নিচে আছে যে যেমন 3357, এখান থেকে শুধু আপনি যদি ইউনিক সংখ্যা খেয়াল করেন, ইউনিক আছে হচ্ছে 3 5 আর 7। আই মিন ইউনিকলি আছে, কারণ এখানে থ্রি থ্রি কিন্তু আরেকটা রিপিটিং। সো আপনার হচ্ছে যদি মাল্টিপল থ্রি থাকে, অর্থাৎ থ্রি যদি আরো বেশি থাকতো তাহলে আপনি শুধু একটা থ্রি নিবেন, ইউনিক নিবেন। যদি পাঁচও এখানে কিন্তু দুইটা আছে কিন্তু আপনি ইউনিক একটা নিবেন। সেভেন একটাই আছে, তো সেভেনের ক্ষেত্রে এটা এমনি একটা আছে, বাট অন্যগুলো যদি মাল্টিপলও থাকে আপনি ওইখান থেকে শুধু একটা নিবেন। তো একটার সাম নিয়ে আপনি হচ্ছে 15 প্রিন্ট করলেন। তো এখন এই যে ইউনিক সাম দ্বারা কি বোঝানো হয়, এই কনসেপ্টটা বুঝতে হবে। এখন এই প্রবলেম স্টেটমেন্টটা শুধু আমি যদি কোনো এক্সাম্পল না রাখলাম, না রাখতাম, তাহলে এটা আমি আরেকটা ইন্টারপ্রিটেশন আপনাকে আমি বইলা বুঝাই। ইন্টারপ্রিটেশন কিরকম, সাম অনলি ইউনিক নাম্বারস। আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন যে তিন তো এখানে দুইটা আছে, তার মানে থ্রি কোনো ইউনিক নাম্বার না, থ্রি টোটালি বাদ। ফাইভও এখানে দুইটা আছে, ফাইভেরও আমি টোটালি বাদ দিয়ে দিলাম। সেভেন একটা আছে, হ্যাঁ সেভেন ইউনিক, তাহলে এর রেজাল্ট হবে 7। একটা লাইন দ্বারা যখন রাইটার যখন প্রবলেম স্টেটমেন্টটা লেখে, সে আসলে যেটা চিন্তা করে লিখছে, আপনি পড়ার পরে ওইটা নাও বুঝতে পারেন। এখন সে দেখা গেছে বিভিন্ন সব অ্যাঙ্গেল থেকে তো সে চিন্তা নাও করতে পারে,
এবং প্রবলেম ক্রিয়েট করার পর অনেক টেস্টারও থাকে। টেস্টারও হয়তো ওইভাবে চিন্তা করতে পারেন নাই, কিন্তু আপনি চিন্তা করে ফেলছেন। চিন্তা করে আপনি ওই ওই লজিকে কোড টোড লিখবেন, কিন্তু হবে না। তো যেটা হচ্ছে বিষয় যে আপনার এই কারণে স্যাম্পল দেখাও অনেক সময় এটা, যেমন আমি যেটা বললাম যে দুইটা আমি বলছি, আপনাদের দুই ভাবে বুঝাইছি যে ইউনিক দ্বারা কি বুঝাইতে পারি। সো দুই ভাবের মধ্যে আসলে যে প্রথমটা হবে এটা আপনি স্যাম্পল টেস্ট কেস দেখে বুঝতে পারবেন, যে তিন যদি মাল্টিপল থাকে আমি শুধু একটা নিব। আর আরেকটা প্রসেস কি বলছিলাম, যে তিন তো দুইটা আছে, তাহলে তিন পুরাই বাদ। তো দেখা গেছে ইন্টারপ্রিটেশন স্যাম্পল দেখে আপনাদের তখন এটা আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে গেল মিস ইন্টারপ্রিটেশন। তো এই জিনিসটা আপনি এইভাবে চিন্তা করবেন প্রথম রং এন্সার হওয়ার সাথে সাথেই, যে আমি যে প্রবলেম স্টেটমেন্ট পড়ে আমি যেটা বুঝছি আমি কি আসলে সঠিক বুঝছি কিনা, এটা আপনি প্রথমে ভেরিফাই করবেন। যদি দেখেন যে হ্যাঁ প্রবলেম স্টেটমেন্ট আপনি পড়ছেন, আচ্ছা এখানে একটা এক্সাম্পল আছে, এক্সারসাইজ প্রবলেম, যে গিভেন এ লিস্ট, কাউন্ট হাউ মেনি নাম্বারস অ্যাপিয়ার এক্স্যাক্টলি ওয়ান্স। তো আপনারা এই প্রবলেম স্টেটমেন্ট পরে কি বুঝতেছেন? গিভেন এ লিস্ট অর্থাৎ আপনাকে একটা লিস্ট দেওয়া হইতেছে, কাউন্ট হাউ মেনি নাম্বারস অ্যাপিয়ার এক্স্যাক্টলি ওয়ান্স। প্রবলেম স্টেটমেন্ট পরে কারো কোনো যে প্রবলেম স্টেটমেন্টে কি চাইছে? মানে Anyone? টোটাল কয়টা নাম্বার একবার করে আছে আর কি, ফ্রিকোয়েন্সি। হুম, ওকে। ফ্রিকোয়েন্সি একটা করে আছে, ওকে গেল। আর কেউ? ওকে, এটা অ্যাকচুয়ালি সবারই সেম হবে। তো বেসিক্যালি এখানে শুধু একটা এরপর টেস্ট কেসও আছে। তো টেস্ট কেসে দেখলে আপনার এটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে, বাট অনেক সময় হয় কি যে টেস্ট কেস দেখেও ক্লিয়ার হইতে না হওয়া যাইতে পারে, যে টেস্ট কেস দেখে তো কিছুই বুঝতেছি না কি হইতেছে। সো অন দ্যাট কেস আপনার যেটা করতে হবে, আপনার প্রথমে যদি মাল্টিপল ইন্টারপ্রিটেশন চলে আসে মাথার মধ্যে, তাহলে একটা অপশন আছে, ক্লারিফিকেশন চাওয়া যায়। আমাদের কন্টেস্ট, এটা যদি কন্টেস্ট টাইমের কোনো প্রবলেম হয় আপনি ক্লারিফিকেশন চাইতে পারবেন। এবং অন দ্যাট কেস দেখা গেছে যে জাজরা, কন্টেস্টে যদি জাজ থাকে তারা ডিসাইড করবে যে ওইটার উপর আপনাকে কতটুকু ক্লারিফাই করবে কথাটা, আপনি যে কোশ্চেনটা করবেন। ঠিক আছে? তো এখানে জাস্ট সিম্পলি বলা হয়েছে যে আপনাকে যে লিস্ট দেওয়া থাকবে, তো ওই লিস্ট থেকে হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান অ্যাপিয়ার, হাউ মেনি নাম্বারস অ্যাপিয়ার এক্স্যাক্টলি ওয়ান্স। আচ্ছা আই থিঙ্ক এটা একটু মিস্টেক হয়েছে, এটা অনলি ফোর হবে। এখানে হচ্ছে 2 3 অ্যান্ড 4 লেখা আছে, তো এটা শুধু 4 হবে। 4 4 অ্যান্ড 3, 3 অ্যান্ড 4 হবে। 3 অ্যান্ড 4 হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান্স অ্যাপিয়ার হয়েছে, এই 2 টা হবে না। এটা একটু মিস্টেক হয়েছে স্লাইডের, সরি ফর দ্যাট। তো এইখানের প্রবলেম স্টেটমেন্ট আপনার ক্লিয়ার ক্লিয়ার হইতে হবে। নেক্সট আসে যে আপনি মনে করলেন প্রবলেমটা আরেকবার পড়া দেখলেন, না প্রবলেম আমি ঠিকঠাকই বুঝছি, তাহলে মনে করতে হবে যে আপনার কোডে ভুল হয়েছে কোথাও, বা অ্যালগরিদমে লজিকে ভুল হয়েছে। আপনি কখনই এটা মনে করবেন না যে অপর সাইডের মিস্টেক। যদি না কেবল এটা এটা হয়, এটা এমন না যে হবেই না, এটা খুবই রেয়ারলি হয়, এবং যখন হয় এটা সাধারণত ডিউরিং কন্টেস্টে এগুলো বাগ ফিক্স করে ফেলা হয়, বা হচ্ছে ওই ক্লারিফিকেশনের সেম ওয়েতে আপনি এটা জানাইতে পারেন যে আই থিংক আপনাদের হচ্ছে ওইখানে, বা আমি কনফিডেন্ট আছে যে আপনাদের ওই সাইডে প্রবলেম আছে। তখন হচ্ছে জাজরা ওইটা আবার উম, দেখবে যে কি করে, ওইভাবে এটা করা যায়। বাট জেনারেল কেসে যেটা করবেন আমি সেটা বলি, জেনারেল কেসে আপনি আগে ধরবেন যে আপনার লজিকই, আপনার অ্যালগরিদমই ভুল আছে, এটা মানবেন। তো এটা আগে একসেপ্ট করে যে, এবং মেশিনেরও এটা প্রবলেম না যে এটা মেশিনের প্রবলেম, ওইভাবেও না, আপনার লজিকে ভুল আছে এটা চিন্তা করবেন। তো চিন্তা করার পরে তখন হচ্ছে আপনি শুরু করবেন যে লজিকটা আসলে কি ভুল হইতে পারে, এটা চিন্তা করে আপনার লজিকটাকে আবার জাজ করবেন যে লজিকে কি আছে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স, ফাইন্ড দা ম্যাক্সিমাম সাব অ্যারে সাম। ওকে, এখন সাব অ্যারে সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে, সাব অ্যারে বলতে বোঝায় একটা অ্যারের কন্টিনিউয়াসলি একটা পোর্শন, এটা যে কোনো পোর্শন হইতে পারে। তো দেখা গেছে যে বেসিক্যালি আরেক অর্থ বলতে পারি যে আমরা যদি হচ্ছে কিছু সংখ্যক সামনে থেকে অথবা কিছু সংখ্যক পিছন থেকে, দুই সেট থেকেও করতে পারি। আমরা যদি এলিমেন্ট বাদ দিয়ে দেই তাহলে বাকি যতটুকু থাকবে ওইটাই হচ্ছে সাব অ্যারে। যেমন এখানে -2 1 এই যে অ্যারেটা আছে, আমি যদি এখান থেকে -2 বাদ দিয়ে দিই তাহলে রিমেইনিং যে অ্যারেটা থাকবে ওটাকে সাব অ্যারে বলে। অথবা দেখা যাচ্ছে আমি পিছন থেকে 4 বাদ দিয়ে দিছি, বা আমি -5ও বাদ দিয়ে দিছি, 1ও বাদ দিয়ে দিছি, অনেক কিছু বাদ দিয়ে দিতে পারি। তারপরে বাকি যতটুকু থাকবে ওইটাই হচ্ছে আমার সাব অ্যারে।
এনিওয়ে, তো এই প্রবলেমটা পরে অনেকে বুঝছে যে ঠিক আছে, যা বুঝছি ঠিক আছে, বাট সে লজিক লেখার সময় করলো কি, সবগুলো পজিটিভ ইন্টিজার যোগ করে দিচ্ছে। যেমন এখানে হচ্ছে কি -2 আছে, সে প্রবলেম পড়ার পরে সে হচ্ছে লজিক বের করলো যে আমি হচ্ছে সব পজিটিভ সংখ্যাগুলোরে যোগ করব, কোনো নেগেটিভ সংখ্যা আসতেই দিব না, তাহলে আমার সামও কমবে না কখনো। যদি পজিটিভ সংখ্যা সবসময় নিতে থাকে, আমার সাম অলওয়েজ বাড়তে থাকবে। তো সে যদি এই অ্যাপ্রোচে চিন্তা করে এবং ওই অনুযায়ী যদি হচ্ছে কোড লিখে ফেলে যে 1+4+2+1+4 12 দিয়ে দিল, বাট এটা তো অ্যাকচুয়ালি হবে না। সাবেরে বলতে বুঝায় যে এটা কন্টিনিউয়াস হইতে হবে। যেমন আমি যদি 4 থেকে শুরু করি, এই যে এখানে 4 আমার আছে, এই প্রথম 4, তারপরে -1 নিতেই হবে আমার, আমি জাম্প করতে পারবো না সাবেরেতে, যে আমি 4 এর পরে 2 তে চলে গেলাম, তারপরে 1 এ চলে গেলাম, আমি জাম্প করতে পারবো না। তো সে দেখা গেছে যদি জাম্প করি আমরা, সেটাকে বলে সাবসিকোয়েন্স। আপনাদের আমি সাবেরে সাবসিকোয়েন্স এই শব্দের ভিতরে এখন পেঁচাবো না, আমি জাস্ট বলি সাবেরে কি, ওটা নিয়ে শুধু বলি, এটা কন্টিনিউয়াস হইতে হবে। 4 এর পরে যদি আমি আরেকটা সংখ্যা নিতে চাই, তাহলে ওটা -1ই নিতে হবে আমার। আমি জাম্প করে 2 অথবা 1 অথবা ওই দূরের 4 কেউ নিতে পারবো না। সাবেরেতে 4 এর পরে একটা সংখ্যা নিলে ওই -1 কি নিতে হবে আমার, -1, তারপর আরেকটা সংখ্যা 2, আরেকটা সংখ্যা 1। তো দেখা গেছে এদের সামেশন হয় 6। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার হবে। তো কেউ যদি ওই লজিক্যালি এরর করে ফেলে যে কোথাও জাম্প করে ফেলছে, সে সাবেরে বুঝছে ঠিকই, কিন্তু সাবেরে বোঝার পরে সে জাম্প করে ফেলছে, যে আরে আমি তো জাম্প করে করে গেলে তো আমার সাম বাড়তে থাকবে অনেক, তো এটা করা যাবে না। নেক্সট, এটার একটা এক্সারসাইজ হচ্ছে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার n, প্রিন্ট দ্য ফার্স্ট ডিজিট অফ n। ওকে, সেটার একটা এক্সাম্পল দেখি। তো এখানে হচ্ছে 4 5 6 7, তো এটার ফার্স্ট ডিজিট কি হবে? খুবই অবভিয়াস, 4। তো এখানে আমি একটু আপনাদের কোশ্চেন করি। এই এখন পর্যন্ত তো তেমন কোনো কোশ্চেনই করা হলো না, আপনারা এটার কোড কিভাবে লিখবেন, যে বলেন। খুবই সিম্পল একটা কোড লিখবেন। খুবই সিম্পল যদি হয়তো ভাই হয় নাম্বার তাহলে স্ট্রাকচার করতে পারি, নাহলে স্ট্রিং স্ট্রিং এ হ্যাঁ, ইনপুট নিয়ে প্রথমে এস এর জিরো মানে জিরো এস ইন্ডেক্সটা এর প্রিন্ট করে জিরোকে দেবো। প্রিন্ট করে দিবেন। ওকে, ফাইন, ভেরি গুড। যে আমরা যদি 4 5 6 7 এটা একটা স্ট্রিং ইনপুট নিব, আমরা s0 কে প্রিন্ট করব, বাট আপনি সাবমিট দেওয়ার পরে দেখবেন কি এটা রং অ্যান্সার হয়েছে। তখন আপনার হচ্ছে চিন্তা করবেন যে আরে কি হইলো কি হইলো। তখন আপনি দেখবেন এখানে তো মাইনাসও হইতে পারে সংখ্যা, যে -902, তাহলে স্ট্রিং এর 0তম মতে কি থাকবে? মাইনাস। কিন্তু জি। নাম্বারটার ফার্স্ট ডিজিট কত? সেটা তো 9। তো এই যে যে বিষয়টা আপনাদের ওইখানেই পয়েন্ট, যে আপনি যখন এটা দেখলেন যে আরে এটা তো খুবই লজিক্যাল, আমি স্ট্রিং ইনপুট নিতেছি, ফার্স্ট ডিজিট প্রিন্ট করে দিতেছি, এখানে তো কোনো ভুল হওয়ারই চান্স নাই, কিন্তু তারপরে রং অ্যান্সার দিতেছে, তখন তো বলবেন যে আরে ওইখানে জাজ সাইডের প্রবলেম আছে, অনলাইন জাজের প্রবলেম আছে, বাট অ্যাকচুয়ালি নো। অ্যাকচুয়ালি আপনি তখন আগে চিন্তা করবেন আপনার কোডে কি ভুল হইতে পারে, আর কি কি ধরনের ইনপুট আসতে পারে যে ক্ষেত্রে এই আপনার কোডটা কাজ করবে না। সো এক্সাম্পল, নেগেটিভ নাম্বারস। তো নেগেটিভ নাম্বারসকে আপনি যদি অ্যাজ ইনপুট আকারে নেন, তখন আপনার এটা চেক করতে হবে যে s0 তে যেই ক্যারেক্টারটা আছে ওটা কি ডিজিট নাকি কোনো নেগেটিভ সাইন। যদি নেগেটিভ সাইন হয় তাহলে আপনাকে s1 প্রিন্ট করতে হবে, তারপরের ক্যারেক্টারটা, রাইট? আর আদারওয়াইজ যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে s0কে আপনি প্রিন্ট করতে পারেন। তো এই যে যেই থিঙ্কিং প্রসেসটা আছে, আপনি যখন রং অ্যান্সার হবে তখন আপনি এইভাবে চিন্তা করবেন লজিক্যালি আর কি এরর হইতে পারে। নেক্সট, আমাদের আসে হচ্ছে এজ কেসেস এন্ড বাউন্ডারি কেসেস। তো দেখা গেছে আপনি দেখা যাচ্ছে যে হ্যাঁ, অ্যালগোরিদমও ঠিকঠাকই লিখছেন, কিন্তু তারপরে ফেল হচ্ছে ফর সাম রিজন। তো কিছু হয় কি যে আপনি অ্যালগোরিদম লিখছেন ঠিক আছে, এটা কাইন্ড অফ অ্যালগোরিদমিক এররও বলতে পারেন, কাইন্ড অফ, কারণ আপনার অ্যালগোরিদম তো ফুল জায়গাটা কভার করে নেই। কিছু স্পেশাল কেস থাকে যেগুলাকে আপনি হয়তো হ্যান্ডেল করেন নাই, যেগুলো আসলে অ্যালগোরিদমের বাইরে আমার কাজ করা লাগতো ওইটার বিষয়। বা আপনি দেখা গেছে যে ওই লুপ লিখতে ভুল করছেন, এটা এটা একটা লজিক্যাল এরর, যে আপনার লুপ চলার কথা 1 থেকে n, আপনি এখানে করছেন কি 1 to n-1 অথবা 0 to n-1 লিখে ফেলছেন। ফর এক্সাম্পল, জাস্ট এটা উদাহরণ হিসেবে বলছি, যে আপনার এক্স্যাক্টলি 1 থেকে n পর্যন্তই চালানো লাগতো, যে লুপটা হওয়া উচিত ছিল কিছুটা এরকম, যে ফর i = 1 থেকে i less or equal to n, i প্লাস প্লাস, মনে করেন এটাই হওয়ার প্রয়োজন ছিল কোনো কারণে, কিন্তু আপনি এটা মনে করলেন কি আমি হচ্ছে এইভাবে ইনিশিয়ালাইজ করব i <n i প্লাস প্লাস। এখন দুইটা লুপই কিন্তু n টাইমস চলবে, দুইটা লুপই n টাইমস চলবে,
আপনি তো চিন্তা করছেন আরে দুইটা তো এন টাইমস চলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। আপনি দেখা গেল কোন একটা এই আই দিয়ে কোন একটা অ্যারের ইন্ডেক্স আপনি অ্যাক্সেস করেন, তো এই ক্ষেত্রে কিন্তু দুইটা আর কিন্তু সেম রইলো না, তাই না? তো এই ধরনের যদি কোনো মিস্টেক থাকতে পারে আপনার, যে আপনি লুপের মধ্যে কোনো মিস্টেক করছেন, অথবা অ্যারে লেন্থ, অনেক সময় হয় কি যে কিছু প্রবলেমে আপনার অ্যারে লেন্থের উপর অনেক কিছু ম্যাটার করে, যে অ্যারে লেন্থ। তো আপনি দেখা গেছে আপনার অ্যালগোরিদম কাজই করে অ্যারে লেন্থের যদি 2 3 4 বা অ্যারে লেন্থের যদি একটু বড় হয়, অর্থাৎ মাল্টিপল যদি সংখ্যা থাকে ইনপুটে, ওই ক্ষেত্রে আপনি অ্যালগোরিদম লিখছেন, কিন্তু ইনপুটে তোর এজ কেসে অ্যারে লেন্থ 1 ইনপুট আসতে পারে। তো অন দ্যাট কেস তখন আপনি কি করবেন? তো ওই সবের জন্য আপনার কেসটা চিন্তা করতে হবে। এই ধরনের কিছু এজ কেস, এগুলারে এজ কেস বলা হয় বা কর্নার কেসও বলে, এগুলো নিয়ে আপনার তখন চিন্তা করতে হবে। আবার আরেকটা বড় ধরনের লিমিট আছে, বাউন্ডারি আছে। যেমন এটা আমি একটু একটা প্রবলেম দিয়ে আপনাদের বলি, যে গিভেন এন নাম্বারস প্রিন্ট দেয়ার সাম, যেখানে কনস্ট্যান্ট আমি একটা শব্দ আগের ক্লাসে বলছিলাম, বা এখানেও যদি নতুন কেউ থাকেন, কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে এখানে যে বলা আছে যে এন এর লিমিট কতটুকু, বাধা কতটুকু, এটাকে এন এর কনস্ট্যান্ট বলে। তো এন হচ্ছে 1 2 3 4 5 অর্থাৎ 2 লাখ, অর্থাৎ এন হচ্ছে 1 থেকে 2 লক্ষের ভিতরে একটা সংখ্যা হবে। তো এটা হচ্ছে প্রথমে ইনপুট দিবে, দেন হচ্ছে আমার কি করবে, এন সংখ্যক সংখ্যা ইনপুট দিবে। আর যেই সংখ্যাগুলো আবার আপ টু 1 বিলিয়ন অর্থাৎ 10⁹ পর্যন্ত হইতে পারে। আপনাকে খুবই সিম্পল কোশ্চেন করা হয়েছে যে এই সংখ্যাগুলোর সামেশন চাইছে, অর্থাৎ যে লিস্ট ইনপুটে আসবে ওইটার সামেশন দিতে হবে। জাস্ট সিম্পলি যদি বলি, তো এই লুপটা লিখতে বলছে যে আপনাকে এন সংখ্যক সংখ্যা ইনপুট দিতে হবে, আপনাকে ওটা যোগ করে প্রিন্ট করতে হবে। এখন কেউ একজন বলেন তো, এটা কি ক্ষেত্রে কি সাবমিট দিলাম আমি, প্রবলেমে যা চাইছে সলিউশন তো আমি লজিক্যালি লিখছি, সঠিকই লিখছি, কিন্তু রং অ্যান্সার আসছে, এটার কারণ কি হইতে পারে? টাইম লিমিট এক্সিডেড, মানে টাইম লিমিট। অনেক বড় লুপ চলবে তো। না অ্যাকচুয়ালি টু সরি, ইন্টু বড় লুপ টেন টু চলবে না, ফাইভ বাট না, টু কোয়েরি এন কোয়েরি তো অনেকগুলা, কোয়েরি তো না, অনেকগুলা। কোয়েরি নেই কোনো, একটাই কোয়েরি নেই কোনো, এখানে শুধু এন ইনপুট দিব। আপনাকে আমি এন ইনপুট দিব এবং এন সংখ্যক সংখ্যা ইনপুট দিব, আপনাকে ওইটার সাম করে প্রিন্ট করতে হবে। আপনি যদি একটু খেয়াল করেন, এখানে ইন্টিজারের লুপ চলতেছে এন পর্যন্ত। তো আপনি যদি এন পর্যন্ত লুপ চালান, এন এর মান 2 × 10⁵, এটা টাইম লিমিট এক্সিড করবে না। হ্যাঁ, আর কেউ কোনো ইন্টিজারের লিমিট শেষ হয়ে যাবে। আচ্ছা, ইন্টিজার লিমিট লং লং, ওকে ফাইন। তো বেসিক্যালি আমাদের যখন সি তে আমরা যখন কোড লিখি বা C++ যখন কোড লিখি, আমরা আইএনটি দিয়ে একটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করি, এই আইএনটি এ এর একটা লিমিট আছে। সেই লিমিটটা হচ্ছে কি, প্রথমত জানি আমরা ইন্টিজার হয় 4 বাইট বা 32 বিটের। তার ভিতরে আমাদের সাইন্ড অথবা আনসাইন্ড থাকে। তো এটা হচ্ছে সাইন্ড, যেহেতু আমরা সামনে যদি আনসাইন্ড কথাটা না লিখি, এটা বাই ডিফল্ট সাইন্ড হয়। সাইন্ড হওয়ার জন্য আমার একটা বিট প্রয়োজন পড়ে, আর বাকি এটাকে বলে সাইন বিট, জিএন, সাইন বিট। আর বাকি যে 31টা বিট আছে, এই 31টা বিট দিয়ে হচ্ছে আমার অ্যাকচুয়াল সংখ্যাটা রিপ্রেজেন্ট করে, আর সাইন বিট হচ্ছে প্লাস না মাইনাস ওইটার জন্য প্রয়োজন পড়ে। তো 31টা বিট দিয়ে আমি সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 31টা সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারবো। বুঝতে পারলেন? সো দেখা গেছে আমি যে সামেশনটা করতে থাকবো, আমার যদি সামেশন করতে থাকি, যে আমার দেখা গেল কি এটার ইনপুট এরকম ভাবে হইতে পারে যে এন এর মান 2 × 10⁵ হয়েছে এবং প্রত্যেকটা সংখ্যায় 10⁹ তাহলে আমার সামেশন কি, সবগুলা সংখ্যা 2 2 × 10⁵ ইন্টু হচ্ছে 10⁹ সো অ্যাকচুয়ালি অ্যান্সার আসতেছে 2 × 10⁻⁻14 এটা আসতেছে অ্যান্সার। কিন্তু 2⁻31 আপনারা যদি একটু দেখেন, এটা অ্যাকচুয়ালি 2 দশমিক সামথিং ইন্টু 10⁹ পর্যন্ত হোল্ড করতে পারে। এটা অ্যাকচুয়ালি এর বেশি হোল্ড করতে পারে না। সো দেখা গেছে যে এই সংখ্যাটা এর চেয়ে অনেক বড়, এটা অ্যাকচুয়ালি ওভারফ্লো হয়ে যায়। তখন ওভারফ্লো হয়ে গেলে অ্যাকচুয়াল অ্যান্সারটা আসে না। দেয়ারফর মাই ব্যাড, আই থট ইট ওয়াজ কোয়েরি। ওকে, ইটস ওকে। এই যে এটাই ফ্যাক্ট, প্রবলেম স্টেটমেন্ট বুঝতে হবে আগে। সো আপনি যদি শুরুর স্টেপটা মিস করে যান, তাহলে তো আরো আগে রং অ্যান্সার হবে। তো প্রবলেম স্টেটমেন্ট আগে বুঝতে হবে, তারপরে হচ্ছে আপনি চিন্তা করবেন। ওকে,
তো এই যে ওভারফ্লো হলো, দেয়ারফর আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে তাহলে ওভারফ্লো অনুযায়ী কাজ করি। তো এটার সলিউশন আছে, সেই ক্ষেত্রে আপনি লং লং ইউজ করবেন। লং লং, এখন লং লং হচ্ছে যেটা লেখা হয় সেটা হচ্ছে 8 বাইটের হয়। 8 বাইট মিনস 64 বিট। আপনি এরপরে সাইন ধরেন, আনসাইন ধরেন। তো আমি যদি সাইন ধরি তাহলে এখানে এটা আসতেছে আমার আহ 63টা বিট, একটা বিট তো সাইন বিট, আর 63টা বিট হচ্ছে আমার রিপ্রেজেন্ট করতে, যেখানে 2 টু দি পাওয়ার 63টা আমি আলাদা আলাদা সংখ্যা রাখতে পারি। সো এটা মোটামুটি আপ টু 10 টু দি পাওয়ার 18 ধরতে পারেন, যে এটা 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত এটা স্টোর করতে পারে। তো দেখা গেছে যে যেটা আবার কি আমাদের আগের প্রবলেমটা সমাধান করে। তাহলে এখন বলতে পারেন যে ইন্টিজারে রাখারই কি দরকার, অলওয়েজ আমরা হচ্ছে লং লং ইউজ করব। ফার্স্ট অফ অল আমি একটু রিয়েল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে যদি বলি, রিয়েল ওয়ার্ল্ডে এটা করা খুবই একটা খারাপ জিনিস, কারণ অপ্রয়োজনীয় অনেক মেমোরি আপনি ওয়েস্ট করবেন। যেখানে এই মেমোরিতে আমাদের সবকিছু তো কম্পিউটার মেমোরিতে থাকবে, আপনি ইন্টিজার ডিক্লেয়ার করেন, লং লং ডিক্লেয়ার করেন, সবই তো মেমোরিতে থাকবে। তো দেখা গেছে আপনি যদি যেখানে লং লং এর প্রয়োজন নাই ওইখানেও যদি আপনি লং লং ইউজ করেন, আপনি অযথা মেমোরি ওয়েস্ট করবেন। এবার আসি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার হ্যাম্পার করতে পারে এটা। আপনি এটা হয়তো কোড ফোর্সে কখনো ফেস নাও করতে পারেন, কিন্তু আমরা কোড ফোর্সে ফেস করছি, বেশি দূরেও না, 2022 সাল কি 23 সালের দিকেও এরকম ছিল যে ইন্টিজার আর লং লং এদের প্রসেসিং টাইম ডিফারেন্ট হয়। এটার রিজন, ইন্টিজার যখন আপনার প্রসেস করতে দুইটা ইন্টিজার যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, মড করেন, যাই করেন, এখানে আপনার 32টা বিট নিয়ে কাজ করতে হয়। বাট আপনি যখন লং লং নিয়ে কাজ করেন, কম্পিউটারের 64 বিট নিয়ে কাজ করতে হয়, মানে ডাবল পরিমাণ কাজ করতে হয়। তো প্রত্যেকটা অপারেশনে আপনার ইন্টিজারে যতটুকু সময় নেয় আপনি অ্যাপ্রক্সিমেটলি ডাবল টাইম লং লং এ নিবে, এটা ধরে রাখবেন। যদিও এখন কোড ফোর্সেসের টেকনোলজি বা ওদের সিস্টেমটা আপডেট করছে, ওদের 64 বিট সিস্টেম, ওদের সব সার্ভারই ইনস্টল করা। দেয়ারফর আপনি যদি লং লং ইউজ করেন, কোড ফোর্সেস হয়তো পার পেয়ে যাবেন, বাট অনেক অনলাইন জাজ এখনো আছে যার সার্ভার সাইড 32 বিট সিস্টেমে চলে। আপনাদের কম্পিউটার যখন দেখবেন সবার ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ইউজ করেন, যদি কেউ উইন্ডোজ মেশিন ইউজ করেন তাহলে দেখবেন 64 বিট আপনার প্রসেসরকে বলা হয়, অথবা 32 বিট বলা হয়। এটা বেসিক্যালি মিনস হচ্ছে আপনার সিপিইউ একটা অপারেশনে 32টা বিট নিয়ে কাজ করতে পারে, অথবা 64 বিট নিয়ে কাজ করতে পারে। যারা 32 বিটের সিপিইউ ইউজ করতেছেন তাদের লং লং নিয়ে কাজ করতে দুইটা অপারেশন পারফর্ম করতে হয়, সেই জন্য ওই জায়গায় ডাবল টাইম লাগে। তো এখন অনেক অনলাইন জাজ আছে যাদের সার্ভার সাইড 32 বিট সিস্টেমের। তো ওইসব ক্ষেত্রে আপনাদের দেখবেন যে কোড সাবমিট করছেন, লজিক্যালি তো টাইম লিমিট এক্সিড হওয়ার কথা না, কিন্তু টাইম লিমিট হয়ে গেছে। এটা আপনার পরের ক্লাস আরো ডিটেইলে জানবেন টাইম লিমিট এক্সিড সম্পর্কে। অটো এক্সিকিউটেবল, আই মিন এটা ইউজ করলে কি হবে? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। অটো দিয়ে, এটা সি প্লাস প্লাস এর একটা অ্যাডভান্স টপিক। অটো দিয়ে হচ্ছে আপনার যেই টাইপের আমাদের সাধারণত ইন্টিজারকে ইন্টিজার, তারপর হচ্ছে স্ট্রিং কে স্ট্রিং, ক্যারেক্টার কে CHAR, ডাবল কে ডাবল, ফ্লোট কে ফ্লোট, আমাদের এক্সপ্লিসিটলি বলে দিতে হয় কোন একটা ভ্যারিয়েবল। তো আমাদের আহ, এই অটোর ক্ষেত্রে এটা এক্সপ্লিসিটলি বলা হয় না, এটা আমাদের যে ভ্যালু অ্যাসাইন করা হয় তার উপরে ডিপেন্ড করে নিয়ে নেয় এই ডিক্লারেশন। তো ওই কারণে আমাদের এটা হেল্প করে। এটা অ্যাকচুয়ালি আমাদের আজকে আলোচনার বিষয় না, আমি এই কারণে ডিটেইলে বলবো না। আমরা আজকে অবজেক্টিভ শেষ করি, তারপরে কোশ্চেন পার্টে ওটা যদি প্রয়োজন পড়ে ডিটেইলে বলবো। সো নেক্সট হচ্ছে একটা প্রবলেম আছে আপনাদের জন্য, ইন্টারেস্টিং। ওকে, এই প্রবলেমটা সমাধানের ক্ষেত্রে একটু দেখেন। যদি বলা আছে যে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার n ফলোড বাই n পজিটিভ ইন্টিজার্স, আপনাকে একটা ইন্টিজার n দেওয়া হবে এবং পরে n সংখ্যক ইন্টিজার দেওয়া হবে। প্রশ্নে বলা হয়েছে ডিটারমাইন ওয়েদার দ্য প্রোডাক্ট অফ অল নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 18। অর্থাৎ ইনপুটে যে সংখ্যাগুলো আসবে ওইগুলোর গুণফল 10 টু দি পাওয়ার 18 এর সমান বা বড় কিনা, এটা আপনাকে ইয়েস নোতে প্রিন্ট করতে হবে। তো ইনপুট ওয়ানে দেখতে পাইতেছেন যেই তিনটে ইনপুট আছে, এই তিনটাকে যদি আপনি গুণ করেন তাহলে এক্স্যাক্টলি 10 টু দি পাওয়ার 18 হয়, যেটা গ্রেটার বা ইকুয়াল এই কন্ডিশনকে ট্রু করে, এই কারণে আমরা বলছি ইয়েস। ইনপুট টু তে দেখেন সংখ্যা দুইটাকে যদি আপনি গুণ করেন তাহলে এখানে আছে 6টা, এখানে আছে 3টা, অর্থাৎ 10 টু দি পাওয়ার 9, 1 বিলিয়ন হয়। তো যেটা 10 টু দি পাওয়ার 18 এর চেয়ে ছোট, যে কারণে আমরা আউটপুট দিচ্ছি নো। এখন
কেউ কি আমাকে এটার সলিউশন নিয়ে কোনো কথা বলবেন যে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? সো আই গেস বেস্ট হবে যে নো এর কন্ডিশনটা চেক করা, কারণ আমি যদি চেক করতে যাই মানে গুণ করে হুম মানে 118 এর গ্রেটার দেন যদি চেক করতে যাই তাহলে হুম এটা কাইন্ড অফ একটা প্রবলেম, কজ মানে প্রোডাক্টটা তো মানে ওভারফ্লো দিতে পারে, মানে এরর হুম দিতে পারে কিছু একটা। হুম ওকে, উত্তর হয়ে গেছে আমাদের। যারা যাদের সেম অ্যান্সার ছিল মনে মনে তারাও সঠিকভাবে ধরতে পারছেন বিষয়টা। এখানে ফ্যাক্ট হচ্ছে লং লং এরও একটা লিমিট আছে, আমরা যে লং লং ইউজ করছি তার একটা লিমিট আছে। তারপর আরেকটা আছে 128 বিটের একটা, কিন্তু এটা হচ্ছে ওইভাবে লেখা যায় না, এটা সাধারণত টেমপ্লেট আকারে লেখা থাকে। যেমন একটু জাস্ট বলি, এখানে উপরে যে লেখা আছে এটা ট্রিপল এল দিয়ে আমার এখানে ডিফাইন করা, যে আইএনটি 128 আন্ডারস্কোর আইএনটি 128 টি। সো এইটা আপ টু 128 বিট পর্যন্ত সাপোর্ট দেয়, কিন্তু এটাও 128 বিট পরেই শেষ, এরপরে আর এটা সাপোর্ট দিতে পারবে না। এবং এটা অন্যান্য ইন্টিজার বা লং লং এর মতো কাজ করে না, এটার জন্য আলাদাভাবে কোড লিখতে হয়, এটার প্রিন্ট করার মেকানিজম আলাদা, বা এখানে ইনপুট এনিথিং। সো এটা নর্মাল আপনার ইন্টিজার বা লং লং এর মতো কাজ করে না, এটা জাস্ট কিছু স্পেশাল কেসে আমরা ইউজ করতে পারি, ওইসব কেসে ইউজ হয় আর কি এটা। এনিওয়ে, তো এটাতে না যাই আমরা, ইভেন এটাতেও যদি আমরা ইউজ করি 128 বিটও এক্সিড হয়ে যাবে, আমি যদি এরকম ইনপুট দিয়ে থাকি ওই ক্ষেত্রে কিন্তু আপনার হবে না। কিন্তু এটার সমাধান আমরা কোড দিয়েও করতে পারবো, যদিও আমরা আহ এটা সবগুলো প্রোডাক্টকে গুণ করে না করি, তারপরে আমরা করতে পারবো। এখানে এই সব কেসে আপনার চিন্তা করতে হবে যে প্রবলেমের অ্যাকচুয়ালি কি চাইছে আমার তো হ্যাঁ, সব প্রোডাক্টের গুণফল 10^18 এর বেশি কিনা, ও তো ইয়েস নোতে চাইছে। ওই প্রোডাক্টটা গ্রেটার হবে কি হবে না তার জন্য তো আমার প্রোডাক্টটা বের করা নেসেসারি না। আমার কথা পয়েন্টটা বুঝেন, প্রশ্নে চাওয়া হয়েছে প্রোডাক্ট 10^18 এর বেশি কিনা, ওরা আমার কাছে শুধু ইয়েস আর নো জানতে চাইছে। কিন্তু আমার এই ইয়েস নো অ্যান্সারটা করার জন্য অ্যাকচুয়ালি প্রোডাক্টটা বের করার তো প্রয়োজন না। আমি প্রোডাক্ট বের না করেও যদি কোনোভাবে বলে দিতে পারি যে হ্যাঁ এটা 10^18 এর বেশি হবে, অথবা এটা 10^18 এর কম হবে, তাহলে তো ওকে। তো এখানে অনেক ম্যাথমেটিক্স করা যায়, যেমন এখানে লগারিদমও করা যায়। তো এগুলো ম্যাথমেটিক্যালি সমাধান করতে পারেন, বাট এখানে কোডের মধ্যে শুধু অনলি লজিক দিয়েও আপনি সমাধান করতে পারবেন। কেমন? আপনি এটার সবচেয়ে জেনারেল সলিউশন যেটা চিন্তা করবেন, আমি একটু কোডে লিখি, আপনারা দেখেন যে সবচেয়ে জেনারেল ওয়েতে যদি চিন্তা করি, যে আমি তো মনে করেন লং লং ইউজ করতেছি, এন আছে আপনার, হচ্ছে প্রথমে এন ইনপুট নিবেন, দেন হচ্ছে মনে করেন এটা হচ্ছে প্রোডাক্ট, ইনিশিয়ালাইজ করবেন অবশ্যই 1 দিয়ে এন্ড নেক্সট আপনি হচ্ছে ট্রাই করবেন যে যে ইনপুট গুলো আসবে, মনে করেন প্রতি লাইনে ইনপুট আসলো হচ্ছে এক্স, এন্ড নেক্সট আপনি যেটা করবেন আপনি জাস্ট প্রোডাক্টে এক্স দিবেন, এন্ড ফাইনালি আপনি সব কাজ হয়ে গেলে আপনি জাস্ট চেক করবেন ইফ, বা আপনি জাস্ট যে কোনো যেই মোমেন্টই প্রোডাক্ট 10^18 এর চেয়ে বেশি হবে আপনি জাস্ট ওই মোমেন্টও যদি ইফ প্রোডাক্ট যদি গ্রেটার আর ইকুয়াল টু আপনার যেই ছিল 10^18 যদি হয়, তা আপনি বললেন ইয়েস, ইয়েস করে দিলেন, এন্ড এখান থেকে আপনি প্রোগ্রামটা টার্মিনেট করলেন। আর আদারওয়াইজ আপনি করবেন কি, নো। দেখেন এটা কিন্তু সবচেয়ে সিম্পল, রাইট? যে আপনি প্রত্যেকটা সংখ্যাকে এই প্রোডাক্টের মধ্যে গুণ করে রাখলেন, এবং কন্ডিশনে যেহেতু বলছে প্রোডাক্ট 10^18 এর চেয়ে বেশি কিনা, এটার মিনিং 10^18 সি প্লাস প্লাসে। তো 10^18 এর চেয়ে যদি প্রোডাক্ট বেশি হয়ে যায় তাহলে ইয়েস করবেন। বাট এখানে মেজর ড্রব্যাক হচ্ছে আপনার এই প্রোডাক্ট এইখানে যে কোনো মোমেন্টে টাইম লিমিট এক্সিড করে যেতে পারে। বুঝতে পারছেন? তো এটা আপনি করতে পারবেন না। আপনার বেসিক্যালি যেটা চেক করতে হবে সেটা আপনার বুঝতে হবে যে আপনি এটা লজিক্যালি কিভাবে সলভ করবেন এইসব কেসে। তো এটার লজিকটা সিম্পল, যে আপনার হচ্ছে কি করতেছেন, যে কোনো মোমেন্টে আপনি চেক করতেছেন প্রোডাক্ট ইনটু এক্স করতেছেন, দেন চেক করতেছেন এটা গ্রেটার আর ইকুয়াল টু 10^18 কিনা, রাইট?
তো আপনি এটাকে স্লাইডলি চেঞ্জ করে দেন। স্লাইডলি চেঞ্জ হচ্ছে কিরকম, আপনার গুণ করলে তো সংখ্যাটা বাড়ে, কিন্তু ভাগ করলে কিন্তু সংখ্যা কখনো বাড়ে না। তো আপনি যদি এটা করেন যে প্রোডাক্ট ইজ গ্রেটার ইকুয়াল টু 10^18 ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ আপনি বেসিক্যালি বোথ সাইডকে এক্স দ্বারা ডিভাইড করছেন, তাহলে লেফট সাইডে তো এক্স একটা ছিল, এক্স এক্স কাটা যায়, আর রাইট সাইডে হচ্ছে 10^18 ডিভাইডেড বাই এক্স থাকে। সো এই কন্ডিশন যদি কখনো ট্রু হয়, তাহলে উপরের কন্ডিশনও ট্রু, কারণ দুইটা তো সেম, ম্যাথমেটিক্যালি একটা ট্রান্সফরমেশন, রাইট? তো এখানে আমি কোডটাকে স্লাইডলি একটা চেঞ্জ করব। জাস্ট এখানে আমি প্রোডাক্টটাকে সরাসরি গুণ করার আগে আমি জাস্ট বলছি, দেখবো ইফ প্রোডাক্ট যদি গ্রেটার আর ইকুয়াল টু হয় 1e18 ডিভাইডেড বাই এক্স, এটা যদি হয় তাহলে আমার কি ওই আগের কন্ডিশন ট্রু ছিল, তাহলে আমি বলতে পারি ইয়েস। আর যদি না হয় তাহলে আমি প্রোডাক্টকে আগের মতো গুণ করে পরের প্রোডাক্টে ট্রাই করব। যদি এটা 10^18 ক্রস না করে এই কারেন্ট এক্স, তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে পরের প্রোডাক্টকে ওই প্রোডাক্টের মধ্যে ওটাকে রেখে পরের এলিমেন্টকে চেষ্টা করব চেক করার। তো এটা হচ্ছে লজিক্যাল, এখানে আর কোনো আপনার ওভারফ্লো হওয়ার চান্স নাই, কারণ আপনি ডিভাইড করতেছেন জাস্ট। আর আপনি ডিভাইড করার আগে অবভিয়াসলি, এই গুণটা করার আগে অবভিয়াসলি একটা সেফ এক্সিকিউট দিতেছে। ওকে, কেউ কিছু বলছেন? আচ্ছা ভাইয়া, 1e18 বলতে কি বোঝায় 1 × 10⁻18? ইয়েস, ইয়েস। সি প্লাস প্লাসে এখানে আপনার যখন একটা সংখ্যা আপনি লিখবেন, সে ইন্টিজার দিবেন, ইন্টিজার মনে করেন যে এক্স ইজ ইকুয়ালস টু, আপনি যদি 1e যত দিবেন এখানে, এটা বোঝায় 1 × 10⁻, এই এইখানে আমি 1 to 1 লিখছি, এখানে বোঝায় 121। যদি এখানে আমি শুধু 12 লিখি তাহলে বোঝায় 1 × 10⁻12। যদি আমি 5e12 লিখি তাহলে বোঝায় 5 × 10⁻12, অর্থাৎ e and 12 দ্বারা বোঝায় 10 to the power জাস্ট। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি 5e - 12 দেন তাহলে বোঝায় 5 × 10⁻12, নট -5 × 10⁻12, ইট ইজ। আমি একটু বোর্ডে ক্লিয়ার করে দিই। আপনি যদি লেখেন 5e12 আর আরেকবার যদি লেখেন 5e - 12, এটা বেসিক্যালি মিন করে 5 × 10⁻12, আর এটার অ্যাকচুয়াল মিনিং 5 × 10⁻12, নট -5 × 10⁻12। এটা না, ঠিক আছে, এটার সঠিক ইন্টারপ্রিটেশন। ওকে, ঠিক আছে। ভাইয়া, জি, আমরা যদি মানে সেকেন্ড আপনি যে ফর্মুলাটা দেখালেন এটা বাদ দিয়ে যদি আগের ফর্মুলাটাই ইউজ করতে চাই এবং যদি এটাও চাই যে আমি টিএলডি খাবো না, তাইলে সেক্ষেত্রে কি কোনো কিছু ইউজ করা মানে কোনো উপায় আছে? দেখেন, আগের যেটা ছিল, সরাসরি যেটা লেখা ছিল, এই যে এই কোডটাতে দেখেন, এই কোডটাতে আমি কোনো ধরনের প্রিকশন ছাড়া আমি একটা মাল্টিপ্লিকেশন করতেছি। সো মনে করেন আমি হচ্ছে ফার্স্টে কি ইনপুট দিলাম, মনে করেন ফার্স্টে হচ্ছে আমি 10⁻17 ইনপুট সংখ্যা দিলাম, আমি নেক্সট সংখ্যাটাই দিলাম 10⁻18। এখন প্রথমে প্রোডাক্টের মধ্যে 10⁻17 গুণ করে রাখলো প্রথমবার লুপের, দ্বিতীয়বার এসে ও এই প্রোডাক্টের সাথে 10⁻18 সরাসরি গুণ করতেছে, আমি কোনো ধরনের কিন্তু চেকিং রাখি না যে এই গুণটা হওয়া সম্ভব কিনা, অর্থাৎ ওভারফ্লো হবে কিনা। তো দেখা গেছে যে এই চেকিংটা কিন্তু আমি করতেছি না। তো এই চেকিংটা আমি দ্বিতীয় কেসে আইসা করতেছি, যে আমি গুণ করার আগে দেখতেছি যে আমি যদি এক্স দ্বারা গুণ করি তাহলে কি এটা অলরেডি 10⁻18 এর চেয়ে বেশি হবে কিনা। যদি হয়ে যায় তাহলে আমি তো ইয়েস বলে দিতেছি, আমি আর গুণই করতেছি না। আর যদি না হয়, অন দ্যাট কেস আমি গুণটা পারফর্ম করতেছি পরে নিচে যায় ইফ কন্ডিশনের। বুঝতে পারছেন? আর দেখা গেছে যে এই ওভারফ্লোটা কোনো ধরনের চেকিং ইউজ না করলে এটা আটকানো যাবে না। বুঝতে পারছেন? তার মানে আগের যেটা ওটা ইউজ করলে ওভারফ্লো হবেই। হ্যাঁ, ইনপুটের উপর ডিপেন্ড করে অবভিয়াসলি, এবং হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। ওরকম ইনপুট থাকবেই আপনার টেস্ট কেসে। অবশ্যই এরকম ইনপুট দিবে না যে যান পাস করায় দিলাম কোনো সমস্যা নেই, কিন্তু পাস করাবে না সে। বুঝতে পারছেন? সে চেষ্টা করবে সর্বোচ্চ ওই প্রবলেমটাকে সামহাও আটকানোর। দেন বুঝতে পারছি একটা ভাইয়া। ইউ ভ্যালু দিয়ে রিটার্ন করবে, দেখা যাবে অ্যান্সার নাও আসতেছে।
হুম। এনিওয়ে আমরা হচ্ছে নেক্সট যেটা আছে লাস্ট একটা অবশ্য সেকেন্ড লাস্ট বলা যায়, এটা সেকেন্ড লাস্ট হচ্ছে টপিক যেটা, সেটা হচ্ছে যে স্টেট ইন্ডেক্স অ্যান্ড ভ্যারিয়েবল মিসম্যানেজমেন্ট। মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে আমাদের ভ্যারিয়েবল যখন আমরা ইনিশিয়ালাইজ করি আর যখন আপডেট করি এগুলো একটু কারেক্টলি করতে হবে। তারপর হচ্ছে মাল্টিপল যখন করব, মানে টেস্ট কেস যখন আমার থাকবে, মাল্টিপল টেস্ট কেস যখন আমার থাকবে, তখন দেখা যাচ্ছে যে দুইটা টেস্ট কেসের মধ্যে কিছু ভ্যারিয়েবল কমন থাকতে পারে। ফর এক্সাম্পল গ্লোবাল ভ্যারিয়েবল গুলো কমন থাকতে পারে, অথবা শেয়ার্ড যদি কোনো ভ্যারিয়েবল থাকে, ওই শেয়ার্ড ভ্যারিয়েবলকে রিসেট করতে হবে আমার। ওই রিসেট করার ক্ষেত্রেও কারেক্ট ওয়েতে আমাদের কারেক্ট পজিশন এন্ড কারেক্টলি হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ বা আপডেটটা করতে হবে। তারপরে হচ্ছে লুপ বাউন্ডারি গুলো আমাদের সেফলি ইউজ করতে হবে, আর কারেক্ট ইন্ডেক্স ইউজ করতে হবে আমাদের। তো যেমন একটা এক্সাম্পল আমি যদি বলি, এখানে একটা প্রবলেম বলা হয়েছে যে ফর ইচ টেস্ট কেস প্রিন্ট দ্য ম্যাক্সিমাম নাম্বার ইন দ্য লিস্ট। তো আপনাকে মাল্টিপল টেস্ট কেস দেওয়া হবে এবং প্রতি টেস্ট কেসে শুধু কি করতে হবে, যে লিস্ট দেওয়া হবে ওই লিস্ট থেকে আপনাকে ম্যাক্সিমাম নাম্বারটা বলতে হবে। তো আপনি খুবই সিম্পলি কোড লেখা শুরু করলেন, রাইট সাইডে কোডটা দেখেন যে ম্যাক্সিমাম ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলেন, টেস্ট কেসে গেলেন, ইনপুট নিলেন, ম্যাক্সিমাম চেক করলেন, ম্যাক্সিমামকে প্রিন্ট করে দিলেন। আপনার কাছে তো খুবই সিম্পল মনে হচ্ছে, বাট আপনি যদি একটু খেয়াল করেন, আপনার টেস্ট কেস 1 এবং টেস্ট কেস 2 একটা কমন ভ্যারিয়েবল শেয়ার করে, সেটা হচ্ছে এমএক্স, ইন্টিজার এমএক্স ইকুয়াল টু 0, এই ভ্যারিয়েবলটা শেয়ার করে। তো এই ভ্যারিয়েবলটা প্রথম টেস্ট কেসে আপডেট হয়ে গেছে, কিন্তু আপডেট হয়ে 5 হয়ে গেছে প্রথম টেস্ট কেস শেষে। দ্বিতীয় টেস্ট কেস শুরু করার সময় এমএক্স এর ভ্যালু কিন্তু এখনো 5ই, তাই না? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ, আপনার এক্সাম্পলটা খুবই সুন্দর। আমি এটা নিয়ে কথা বলবো, আমি একটু এটা শেষ করি এই এই টপিকটা। তো দেয়ারফর আপনার যেটা করতে হবে, কোন একটা টেস্ট কেস শুরু হওয়ার সময় আপনার ওই শেয়ার্ড ভ্যারিয়েবল অথবা গ্লোবাল ভ্যারিয়েবল যেটা থাকবে সেটাকে রিসেট করে নিতে হবে। যেমন কোন একটা টেস্ট কেস চলার শুরুতে এমএক্স, ইন্টিজার এমএক্স এর মান 0 হইতে হবে ভ্যালু। তো আপনাকে টেস্ট কেসের শুরুতে ওটা ডিফাইন করে দিতে হবে যে while টি মাইনাস মাইনাস দিয়ে শুরু হওয়ার পরেই যে এমএক্স ইকুয়ালস টু 0 রিসেট করে নিলেন, তারপরে আপনি কাজ শুরু করলেন। অথবা আপনি দেখা গেছে যে একটা টেস্ট কেস যখন শেষ হইলো, এমএক্স কে যখন এন্ডে প্রিন্ট করলেন, তারপরে রিসেট করে দিলেন। হয়তো আপনি টেস্ট কেস একটা টেস্ট চালানোর আগেই আপনি রিসেট করে দিবেন, অথবা কোন একটা টেস্ট চলার পরে আপনি ওটাকে রিসেট করে দিবেন, অ্যাজ ইউ উইশ। না, এটা হবে না যদি না আপনি এটা গ্লোবাল ভ্যারিয়েবল হয়ে থাকে। গ্লোবাল ভ্যারিয়েবল হলে তখন আবার প্রবলেম হবে। এমএক্স যদি গ্লোবাল ভ্যারিয়েবল হয়, অর্থাৎ দুইটা টেস্ট কেসের মধ্যে ওই ভ্যারিয়েবল একটা সেম ভ্যারিয়েবল শেয়ার হয় কিনা। ওকে, আরেকটা যে পয়েন্ট ছিল, যে এখানে একটা কথা আছে দেখবেন যে কারেক্ট ইন্ডেক্স ইউজ। তো কারেক্ট ইন্ডেক্স ইউজের ক্ষেত্রে এখানে কমেন্ট একটা খুবই সুন্দর এক্সাম্পল আসছে, আমি এটা দিয়ে এক্সাম্পলটা কমপ্লিট করতে চাই। দেখা গেল প্রেফিক্স সাম যখন আপনারা ইউজ করেন, এই টেকনিকটার সাথে যারা পরিচিত আছেন, যে একটা অ্যারে দেওয়া হয়, ওই অ্যারে থেকে আপনারা একটা প্রেফিক্স সাম ইউজ করেন। তো আমি এক্সাম্পলটা, প্রেফিক্স সাম সম্পর্কে সবার ধারণা আছে কিনা আমার জানা নাই, আমি একটু শর্টে বলি, যেমন 2 1 3 2 5। তো এই অ্যারেটার প্রেফিক্স সাম হবে a of I is equals to a0 plus a1 plus a2 plus dot 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 plus ai, এই সবগুলো ভ্যালুর যোগফল হয়। তো প্রথম ক্ষেত্রে শুধু 2 এর জন্য 2ই আসবে, কারণ ওর লেফটে আর কেউ নেই। এই পরেরটার জন্য হচ্ছে 3 আসবে, 1 আর 2 এর যোগফল। তারপরেরটার জন্য 3 প্লাস 1 প্লাস 2, এই 3 প্লাস 1 প্লাস 2, সেটা আসে হচ্ছে আপনার 6। এখন প্রত্যেকটার জন্য এরকম এই এক জায়গায় দাঁড়ায় তার লেফটে 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 চেক করার প্রয়োজন পড়ে না, কারণ আমরা জানি যে এই 2 এর লেফটে এই যেই তিনজন আছে তাদের সাম এই 6, এটা জাস্ট এই প্রেফিক্স এর i-1 ইন্ডেক্সে স্টোর আছে। তো আমি জাস্ট লিখতে পারি এখান থেকে a of i is equals to, আমরা জাস্ট a of, সরি প্রেফিক্স অফ i, আমি এটা ভুল লিখছি, প্রেফিক্স অফ i, prefix of I is equals to a of I plus a of I minus 1. তো এটা হবে 8 and এটা ফাইনাল হবে 13।
এখন জাস্ট এইখানেই যদি আপনি মনে করেন যে আপনি কোডে লেখার সময় লিখবেন যে পি অফ আই ইজ ইকুয়ালস টু এ অফ আই প্লাস এ অফ আই মাইনাস ওয়ান, এটা যখন লিখবেন, এটা লেখার সাথে সাথে প্রত্যেকটা ইন্ডেক্স আই এর জন্য কিন্তু আই মাইনাস ওয়ান তম ইন্ডেক্স এক্সিস্ট করে না। যেমন যখন আই ইজ ইকুয়ালস টু জিরো হয় তখন কিন্তু আই মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান ইন্ডেক্স এটা অ্যারেতে এক্সিস্ট করে না। তো দেয়ারফর আপনার এই ধরনের চেকিং এ কেয়ারফুল থাকতে হবে। এটা অ্যারে ক্রিয়েশনের সময় এবং অ্যারে যখন আপনি কোয়েরি করবেন কোন একটা রেঞ্জ সাম বের করার জন্য, যদি আমি অ্যাজিউম করতেছি প্রিফিক্স সাম কেউ জানেন না, দেয়ারফর আমি আসলে ওইদিকে যাইতে চাচ্ছিলাম না। এলআর রেঞ্জে যদি আপনি কোয়েরি করেন তাহলে আপনি এটা ও অফ ওয়ানে কোন একটা রেঞ্জ সাম পান। তো এই রেঞ্জ সাম বের করার ফর্মুলা হচ্ছে পি অফ আর মাইনাস পি অফ এল মাইনাস ওয়ান। সো এই মাইনাস করার সময় আপনার সবসময় একটা ইফ কন্ডিশনে চেক করতে হবে যে এল মাইনাস ওয়ানটা এক্সিস্ট করে কিনা। ওকে, তো আমার অ্যাকচুয়ালি এখানে বোঝানোর এটাই ছিল যে আপনাদের এই জিনিসগুলো কোথায় ইনিশিয়ালাইজ করতেছেন, কি ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতেছেন, এগুলো চেক করবেন। ফর এক্সাম্পল আমি আরো একটা উদাহরণ দেই, যে যেমন আগের যে প্রবলেমটা ছিল, এই যে প্রোডাক্টের যে প্রবলেম ছিল, মনে করেন এই 18 নাম্বার লাইনে প্রোডাক্টকে আপনি যদি জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করেন, কোনো কারণে মনে করলেন ওয়ান দিয়ে কেন ইনিশিয়ালাইজ করব, তো দ্যাটস ওয়াই আপনার এটা চিন্তা করতে হবে কি দিয়ে কোন ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করবেন। জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলে এরপর আপনি যত কিছুই গুণ করতে থাকেন প্রোডাক্ট সবসময় জিরোই থাকবে। তো দেয়ার ফর প্রোডাক্টের জন্য আপনার এখানে ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। অন দা আদার হ্যান্ড আপনার আরেকটা প্রবলেম ছিল যেখানে আপনার কি করতে হয়, অ্যারের প্রত্যেকটা মানে অ্যারের সবগুলো এলিমেন্টের সামেশন আপনাকে রিটার্ন করতে হবে। তো ওই কেসে আপনি যদি আবার সামেশনকে ওয়ান দ্বারা ইনিশিয়ালাইজ করেন তখন কিন্তু আবার রং অ্যান্সার হবে। সামেশনের ক্ষেত্রে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করতে হবে। সো প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ান দ্বারা ইনিশিয়ালাইজ, সামেশনের ক্ষেত্রে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ, এই যে যেই বিষয়গুলো আছে এগুলো মাথায় রাখতে হবে। I think easy way for observing the prefix sum, I consider some of the past n elements in the array or like the okay, prefix sum is another topic, and আমাদের আজকের মেইন টার্গেট হচ্ছে রং অ্যান্সার কি কি কারণে হইতে পারে ওটা নিয়ে একটু আলোচনা করা। দেয়ারফর প্রেফিক্স সামের আসলে আমি ডিটেইলসে কথা বলবো না। নেক্সট আমাদের যেই জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যখন আউটপুট রং অ্যান্সার হইলো, আপনি ফার্স্টে প্রবলেম স্টেটমেন্ট ভুল করলেন কিনা ওটা চেক করলেন, তারপরে চেক করলেন যে অ্যালগরিদমে কোনো ভুল আছে কিনা, ওকে অ্যালগরিদমও চেক করলেন, তারপরে চেক করলেন কোনো ধরনের ওভারফ্লো বা আমি আউট অফ ইন্ডেক্সে অ্যাক্সেস করতেছি কিনা, অর্থাৎ আমার রং ইন্ডেক্সে অ্যাক্সেস হচ্ছে কিনা, এই ধরনের কিছু চেকিং আপনি করলেন। করার পরেও যদি দেখেন যে আসলে না মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে বাট আপনি ভুল খুঁজে পাইতেছে না, ভুল তো অবশ্যই কোথাও না কোথাও হয়েছে, অন দ্যাট কেস আপনি যেটা করবেন ডিবাগিং এ একটা আমাদের আজকের লাস্ট সেশনে আলোচনা করা হবে যে কিভাবে কোড ডিবাগ করতে হয়। ওকে, এটা এটা রাখা হয়েছে ওই জন্য। আহ, দেখেন তারপরে হচ্ছে আপনাদের ডিবাগিং ফেসে আসবেন। তো ডিবাগিং ফেসে আপনাদের যেটা করতে হবে যে আপনাদের ওইখানে আলোচনা করা হবে যে কিভাবে এই সব কিছুর পরেও, অর্থাৎ রং অ্যান্সার আপনি আইডেন্টিফাই করলেন, ওই রং অ্যান্সার থেকে আপনি কিভাবে একসেপ্টেড পর্যায়ে যাবেন ওটা ডিবাগিং সেশনে আলোচনা করা হবে। নেক্সট এখানে যে লাস্ট একটা এক্সাম্পল আছে এটা দিয়ে হচ্ছে মূলত ক্লাস শেষ করবো, এরপর আমরা কোশ্চেন অ্যান্সার পর্যায়ে যাব। তো বিষয়টা হচ্ছে আপনি যদি কোড ফোর্সেসে যদি এক্সট্রা লাইন প্রিন্ট করে থাকেন, দেখা গেছে কি যে আপনি দুইটা লাইন প্রিন্ট করতে হবে, তার মাঝখানে আপনি দুইটা তিনটা নিউ লাইন অ্যাড করলেন, কোড ফোর্সেস এটা নিয়ে আপনাকে কোনো প্রবলেমই করবে না। কোড ফোর্সেস ওই এক্সট্রা লাইন ওইভাবে ওরা ছাঁটাই করে ওরা জাস্ট কি অ্যাকচুয়াল আউটপুট দিলেন ওই অনুযায়ী ওরা কাজ করে। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ প্রবলেমের প্রিন্টিং মেকানিজমটা আলাদা হয়, কারণ ইন্টারঅ্যাক্টিভ প্রবলেমের স্পেশাল কাইন্ড অফ প্রবলেম হয়। আপনাদের এটা জাস্ট নাম শুনে রাখেন, এটা নিয়ে এখন জানার প্রয়োজনও নেই, একটু এক্সপিরিয়েন্স হলে ইন্টারঅ্যাক্টিভ প্রবলেম নিয়ে জানবেন। এনিওয়ে, বাট আমাদের যে বাপস ওজে আছে আমাদের বাংলাদেশে ক্রিয়েট করা হয়েছিল আইসিপিসি এর কন্টেস্ট গুলো হোস্ট করার জন্য, আইসিপিসি এনসিপিসি কিছু আইইউপিসি হোস্ট হয়েছে। সো এইখানে একটা এক্সাম্পল আর কি এই ওয়েবসাইটে যে এটা যখন প্রথম বছর লঞ্চ হয়েছে, এন্ড এই বছর এই 2টা বছরে
যদি কোনো এক্সট্রা লাইন প্রিন্ট করা হয়েছে তখন এটা রং অ্যান্সার দিছে। অর্থাৎ একটা টেস্ট কেসে আপনি যদি একটা এক্সট্রা লাইন অথবা একটা এক্সট্রা স্পেস প্রিন্ট করে ফেলছেন, একটা লাইন প্রিন্ট করার পরে একটা এক্সট্রা স্পেস প্রিন্ট করছেন, তাহলেও বাপস ও যে এটাকে রং অ্যান্সার হিসেবে কাউন্ট করে। তো এই যে যেই কনসেপ্ট গুলা আছে এটা মেজরিটি অনলাইন জাজের ক্ষেত্রে প্রযোজ্য না, যে এক্সট্রা লাইন প্রিন্ট করা নিয়ে বা এক্সট্রা স্পেস প্রিন্ট করা নিয়ে কোনো প্রবলেম, এটা হয় না। কিন্তু কিছু কিছু স্পেশাল অনলাইন জাজ থাকে, আহ এগুলোর স্পেশাল এর চেয়ে বড় বলবো যে ইউনিক অনলাইন জাজ, যেগুলো ট্রেলিং স্পেস অথবা এন্ড লাইন এগুলো নিয়ে রং অ্যান্সার কাউন্ট করে। তো দেখা গেছে ওগুলো অ্যাকচুয়ালি আপনার কোডের ভুল না, ওগুলো আপনার লজিকেরও ভুল না, আপনি প্রবলেম স্টেটমেন্টও ঠিক পড়ছেন, আপনি কোডও ঠিক লিখছেন, আপনি ওভারফ্লো হয় নাই কোথাও, কোনো কিছু প্রবলেম না, ওটা অ্যাকচুয়ালি ওই অনলাইন জাজের প্রবলেম হিসাবে আমরা প্রোগ্রামাররা সবসময় বলি যে এটা এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। আমরা কি এখন এন্ড লাইন নিয়ে চিন্তা করা শুরু করবো যে এন্ড লাইন দিব কি দিব না, প্রবলেম সলভ করবো কখন? তো আমরা এটা অনলাইন জাজের প্রবলেম হিসাবে ডিফাইন করে থাকি। প্রেজেন্টেশন এরর আমার তো মনে হয় রং অ্যান্সার দিত এই বছর। আমি অবশ্য আইসিপিসি তো করি নাই, আমার যখন ভাবছো যে 2023 সালে ফার্স্ট যখন হচ্ছে আইসিপিসি হোস্ট করে ওই বছর ওরা রং অ্যান্সার দিতেছিল, ওইটাকে প্রেজেন্টেশন এরর আকারে প্রেজেন্ট দেয়নি। ভার্ডিক্ট ভার্ডিক্ট ওরা দিছে রং অ্যান্সার। এই বছর কি প্রেজেন্টেশন এরর দিছে নাকি রং অ্যান্সার দিছে? আমার কাছে মনে হয়েছে যে এটা রং অ্যান্সারই দিছে এই বছর ভার্ডিক্ট। এনিওয়ে বাট এগুলো নিয়ে আমরা আসলে অত চিন্তা করি না কম্পিটিটিভ প্রোগ্রামাররা, যে এটা কিভাবে প্রেজেন্ট করব। হ্যাঁ, আপনি ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, ওটা ওই যারা কন্টেস্ট হোস্ট করে এটা অ্যাকাউন্ট তারা ক্রিয়েট করে, আপনাকে শুধু ক্রেডেনশিয়ালটা পাস করবে, অর্থাৎ ইমেল আর পাসওয়ার্ড দিবে আপনাকে, ওরা দিবে। আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না, প্রবলেম সলভ করতে পারবেন না, এটা স্পেশাল ক্যাটাগরির। এখানে আপনি কোনো প্রবলেম সলভ করতে পারবেন না যায় আনটিল কোনো অনসাইট কন্টেস্টে পার্টিসিপেট করতেছেন। মানে যে কন্টেস্ট বাপসো যেতে হোস্ট করবে ওই কন্টেস্টে আপনি যেতে পারবেন। এনিওয়ে আমার হচ্ছে রং অ্যান্সার নিয়ে এটাই ছিল বলার, যে যখন রং অ্যান্সার হবে আপনি চিন্তা করবেন প্রথমে প্রবলেম স্টেটমেন্ট ঠিকঠাক পড়ছেন কিনা, তারপরে চিন্তা করবেন যে আপনার যেই প্রবলেম স্টেটমেন্টটা বুঝছেন ওই অনুযায়ী যে কোডটা লিখছেন আপনার সেই কোডে কোনো লজিক্যাল এরর আছে কিনা। লজিক্যাল এরর যদি না থাকে তখন মনে করবেন যে ওভারফ্লো বা আউট অফ ইন্ডেক্সে অ্যাক্সেস জাতীয় কোনো ধরনের কিছু হচ্ছে কিনা। এগুলাও যখন দেখবেন, দেখার পরে হচ্ছে তারপরে মোটামুটি আপনি যখন বুঝতে পারবেন যে রং অ্যান্সারের কারণটা আপনি খুঁজে পাইছেন, তখন হচ্ছে এটাকে ডিবাগ করতে হবে। যে আপনি যে কোনো স্টেপেই এটা খুঁজে পেতে পারেন রং অ্যান্সার, যে আপনি হচ্ছে স্টেট ইন্ডেক্স হতে পারে বা হচ্ছে আপনার এজ কেস হতে পারে, বা যে কোনো আপনি যেই স্টেজে রং অ্যান্সারটা খুঁজে পাবেন ওই জায়গা থেকে আপনার ডিবাগিং শুরু করতে হবে। ঠিক আছে, আপনাদের এখন আমি একটু কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব, আপনাদের যার যার কোশ্চেন আছে একটু বলবেন। রং অ্যান্সার ক্যাম্পের আগে ভিডিও এর আগে নিতে চান। আমি নাবিউল ইসলাম, আপনার এই মেসেজটা আমি বুঝতে পারিনি। ক্যাম্পের হন আগে বিডিওআই এর আগে ওর উনিতে যান। আপনার আছে না লল, আমি নোব ছিলাম অনেক প্রিলি পাস করে নিয়ে ওকে। এনিওয়ে আপনাদের যদি আর কোনো ধরনের কোয়েরি থাকে অ্যাজ এ বিগিনার প্রোগ্রামার, আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের বলার চেষ্টা করছি যে প্রথমে কিভাবে থিঙ্ক করতে পারেন আপনার একটা প্রবলেম নিয়ে, এবং তারপরে যদি প্রবলেমটা কোড করার পরে রং অ্যান্সার হয় আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারেন কি জন্য রং হয়েছে। এন্ড আমাদের নেক্সট সেশনে রং অ্যান্সারের পাশাপাশি আমাদের আরেকটা ভার্ডিক্ট হয়, সেটা হচ্ছে টাইম লিমিট এক্সিডেড, টিএলই। তো ওই টিএলই নিয়ে প্রথমে বলা হবে, তারপরে দুইটাকে একসাথে বলা হবে ডিবাগিং সেশনে, যে কিভাবে আপনারা রং অ্যান্সার অথবা টাইম লিমিট এক্সিড থেকে আইডেন্টিফাই করার পরে আপনি কিভাবে ডিবাগ করবেন। এনিওয়ে ওকে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আদারওয়াইজ আমরা সেশন এন্ড করব। কারো কিছু জানার আছে যে আপনাদের এই 5টা সিনারিওর বাইরে আপনারা কোনো যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান? হাউ টু ইমপ্রুভ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস এর জন্য আপনার ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। ক্রিটিক্যাল
প্রবলেম সলভের চেয়ে ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আপনার মূলত থিঙ্ক করতে হবে, যে কোন একটা প্রবলেম ক্রিটিক্যাল, অর্থাৎ ক্রিটিক্যাল বলতে আমরা সাধারণত ক্রিটিক্যাল কতটুক সেটা রেটিং দিয়ে মেজার করি, যে একটা প্রবলেম কতটুক কমপ্লেক্স হতে পারে, কতটুকু হার্ড হতে পারে, কতটুকু ক্রিটিক্যাল হতে পারে। তো রেটিং দিয়ে আমরা আসলে জাজ করি জেনারেলি। সো আপনি একটু হায়ার রেটিং এর প্রবলেম ওইটাকে বোঝার চেষ্টা করবেন, ওটাকে ব্রেক ডাউন করা অ্যাজ ওয়েল এস ওটাকে সলভ করা। সো এই প্রবলেম বোঝার পরে আপনার যে ব্রেকডাউন, বোঝার পরে ব্রেকডাউন স্টেপটাতে আপনার এটাকে থিঙ্ক করতে হবে। আপনি ওটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল তত বাড়বে। কনফিডেন্স নিয়ে বারবার রং খাই, পরে দেখি যে কিছু একটা মিস করে গেছি, এটা কেমনে ঠিক করব? কিছু একটা মিস বলতে আপনি অ্যাকচুয়ালি কি মিন করতেছেন? আপনি স্টেটমেন্টের কোন একটা লাইন হয়তো মিস করে গেছেন, এরকম কিছু কিছু একটা মিস বা হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি রং অ্যান্সার কেন হয় এটার প্রথম স্টেপে আছেন, প্রথম স্টেজ। তো প্রথম স্টেজে আপনি রং অ্যান্সার হওয়ার সাথে সাথে আপনি সবার আগে প্রবলেম স্টেটমেন্ট লাইন বাই লাইন ভালোভাবে পড়বেন। কোন কোড প্রসেসে যদি সলভ করে থাকেন, আমরা সাধারণত মেজরিটি বাংলাদেশি রিজিয়নে, মানে বাংলাদেশ রিজনের মেজরিটি আমরা কোড প্রসেসে সলভ করে থাকি, তারপরে কোড শেপ করি, অ্যাড কোডারে করি, বাইরে কিছু যদি সলভ করি তাহলে হচ্ছে আরো কিছু সাইডে আমরা করতে পারি। যারা জব প্রিপারেশনে তারা আবার লিড কোড করে, এই জাতীয় আলাদা আছে। বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আমরা মেজরিটি কোড প্রসেস করি। তো কোড প্রসেসের একটা বড় প্রবলেম হচ্ছে ওরা অনেক বেশি গল্প লিখে। তো গল্প লেখার কারণে দেখা যায় যে স্টেটমেন্ট অনেক বড় থাকে। তো ওই গল্প পড়ে 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 দেন হচ্ছে আমাদের ওইখান থেকে আইডেন্টিফাই করতে হয় যে প্রবলেমে আসলে কি বলতে চাইছে, ইনপুট কি আউটপুট কি, অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্রেন্ট। তো এতক্ষণ তো কনস্ট্রেন্ট ওয়ার্ড ইউজ করতেছিলাম না, কারণ অ্যাজ এ বিগিনার আমি এটা এক্সপেক্ট করি নাই, যে এক্সপেক্ট করি না অ্যাকচুয়ালি যে আপনারা কনস্ট্রেন্ট সম্পর্কে ধারণা রাখেন। তো আমি ওই জন্যই বলছি। বাট আই থিঙ্ক এখন কনস্ট্রেন্ট সম্পর্কে আপনাদের ন্যূনতম একটা ধারণা হয়েছে। তো আমি বলবো এই কনস্ট্রেন্ট সহ আপনারা সবকিছু চেক করবেন আরেকবার রং অ্যান্সারের সাথে সাথে। ভাইয়া কোড ফোর্সেসের কোন লেভেলের প্রবলেম গুলোতে হচ্ছে মানে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম দুটো মানে বেশি ইউজ হয়? অ্যাকচুয়ালি ডাটা স্ট্রাকচার আপনি যদি মনে করেন, অ্যারেও একটা ডাটা স্ট্রাকচার, আমাদের যে লিনিয়ার অ্যারে বলি। আর আপনি যদি ডাটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার। তো আমরা অ্যাকচুয়ালি যখন ডিএসএ ডাটা স্ট্রাকচার শিখতে হবে, এই ধরনের যখন ওয়ার্ড মিন করি, ইনার ওয়েতে আমরা অ্যাকচুয়ালি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা মিন করি। কিন্তু আমরা যে অ্যারে ভেক্টর এগুলো যে লিখি, এগুলো বা স্ট্রিং, এগুলোও ডাটা স্ট্রাকচার। এনিওয়ে, সো এই নন লিনিয়ার ইন জেনারেল দেখা যাচ্ছে 1200 থেকে আপনি পাওয়া শুরু করবেন যে ওই ডাটা স্ট্রাকচার গুলোর ইউজ করা প্রয়োজন পড়তেছে, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার গুলো। আর ডাটা স্ট্রাকচার তো আপনি যে কোনো প্রবলেম ইউজ করেনি অলরেডি, অ্যারে ইউজ করাই ডাটা স্ট্রাকচার ইউজ করা একটা। আর কোড ফোর্সেসের যে আমাদের যে কন্টেস্ট গুলো হয় সেগুলোতে দেখলাম যে সেদিন মানে ডিপ 3 যে লাস্ট যে কন্টেস্টটা হয়েছিল ওখানে 3টা প্রবলেম সলভ করার পরেও হচ্ছে মাইনাস খাইছি। তো কি কি কারণে আসলে মাইনাস হয় রং অ্যান্সার বাদ দিয়েও? অ্যাকচুয়ালি কোড ফোর্সেসের রেটিং সিস্টেম, আপনাদের একটু আমি একটা জিনিস দেখাই। এখানে কোড ফোর্সেস নিজে ওদের রেটিং সিস্টেম সম্পর্কে বলা আছে যে কিভাবে হচ্ছে আপনি প্রেডিক্ট করতে পারবেন এটা কোন কোন জিনিসের উপর ম্যাটার করে, যে এই রেটিং সিস্টেমটা আসলে কোথা থেকে আসছে। এটা প্রথমত চেস থেকে আসে এই রেটিং সিস্টেমটা, যে কি কি ভাবে রেটিংটা করা হয়। তো এই রেটিং সিস্টেমের ক্যালকুলেট কিভাবে করবেন এখানে একটু ডিটেইলে বলা আছে এখানে। ইয়েস, ইলো রেটিং সিস্টেম। তো এই কোড ফোর্সেস রেটিং সিস্টেমটার জন্য আপনার অনেক কিছু ভ্যারি করে। আপনি আপনার কারেন্ট রেটিং কত, আপনার প্রিভিয়াস পারফরমেন্স, আপনি যেই কন্টেস্টের জন্য যে কন্টেস্টটা করলেন ওইখানে আপনার র্যাঙ্কিং কত, তারপরে আপনি কত দ্রুত প্রবলেম সলভ করলেন। আই থিঙ্ক এটা তো ম্যাটার করে না, বাট আপনার র্যাঙ্কিং কত এইগুলা ম্যাটার করে আসলে। এই অনেক ফ্যাক্টর মিলে আসলে রেটিং হয়। দেন কোন একটা প্রবলেমে কতগুলো সলভ হয়েছে, ওই এগুলো অনেক কিছু মিলে রেটিংটা হয়। তো এবং আপনি ওইখানে লাস্ট যে মানে যেটা বের করলেন না যে রেটিং সিস্টেম যেটার উপর ডিপেন্ড করে ওটা আমি পড়তাম, ওটা মানে এটা একটা দেখতাম একবার। হ্যাঁ, এটা কই জি, থেকে? এটা আপনি জাস্ট গুগলে যদি লেখেন যে সিএফ রেটিং সিস্টেম, সিএফ রেটিং সিস্টেম যদি লিখে দেন তাহলে আপনি এখানে এই রেটিং সিস্টেম সম্পর্কে ওরা বলবে যে হাউ টু ইন্টারপ্রেট। আপনি একটা কন্টেস্ট করার পরে কিভাবে আপনি নিজে ইন্টারপ্রেট করতে পারবেন যে কন্টেস্টটা কিভাবে আপনি করলেন।
নিউ ওকে পেপার। ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এই যে অ্যান ইলো লাইক সিস্টেম, এখানে একটা পেপারও দেওয়া আছে, একটা রিসার্চ পেপার দেওয়া আছে এখানে এই রেটিং সিস্টেমের উপর। এক্স্যাক্টলি, সিপি অ্যাকচুয়ালি রিয়েল লাইফ শো করে, কার্ভ একটা আপ ডাউন একটা কার্ভ শো করে, যে কার্ভে আমাদের লাইফের মতো লাইফও যেমন স্মুথ যায় না, ঠিক তেমনই সিপিও ওইরকম একটা কার্ভ। আপনি দেখবেন যে এক কন্টেস্টে প্লাস হইতেছে, তারপরে 2 কন্টেস্ট মাইনাস হইতেছে, আবার 3 নাম্বার কন্টেস্টে প্লাস হইতেছে, এভাবে এটা যাইতে থাকবে। মুড মাইনাস মাইনাস মোটিভেশন প্লাস, ইয়েস এক্স্যাক্টলি, নাইস ওয়ান। এনজাইটি প্লাস প্লাস, রেজ প্লাস প্লাস, মুড মাইনাস মাইনাস, মোটিভেশন প্লাস প্লাস, সিপি। ওকে, ঠিক আছে, আর তেমন কিছু নাই। হ্যাঁ, এটা জোস। আপনাদের আর কোনো যদি কোশ্চেন না থাকে, আই থিংক আমরা এখন শেষ করতে চাই। আহ, সবাইকে থ্যাংক ইউ। আশা করি আপনাদের কথাগুলো কাজে লাগবে। ভাই আরেকটা কোশ্চেন বলেন। হচ্ছে মানে আপনি তো আমাদের মনে হয় ক্লাস নিবেন, হ্যাঁ, তো আপনার হচ্ছে মানে আপস এন্ড ডাউনস নিয়ে কি আমরা কোনো মানে পার্সোনাল কোনো পাবো না, কনসালটেশন? আমার আপস এন্ড ডাউনস খুবই সিম্পল। আমি আমার আপস এন্ড ডাউনস আমার ইলো থেকে দেখায় দিই। আমার আপস এন্ড ডাউনস, এই যে আমার আপস এন্ড ডাউনস, দেখতে পান কার্ভ? 1400 পর্যন্ত আপনার অনেক স্মুথ ছিল ভাইয়া। হ্যাঁ, এটার রিজনও আছে, কারণ অ্যাকচুয়ালি আপনি যদি ওই 1400 স্টেজ যদি দেখতে চান, তাহলে আপনার এখানে আসতে হবে এটার জন্য। এটা হচ্ছে আমার 1400 স্টোরি, আপস এন্ড ডাউনের। তো এটা সবাই সবার কার্ভ থেকে দেখতে পাবেন যে কার আপস এন্ড ডাউনস কেমন থাকে। ভাই আপনার প্রোফাইলে মানে আপনি কতদিন ধরে সিপি করেন? আমি 2020 সাল থেকে সিপি করি। ওকে। জি, ওকে। ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।